নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৫৯তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে মৌমিতা এবং সৌম্যদীপ শিলিগুড়িতে পৌঁছে রুদ্র স্যারের বাড়িতে গিয়ে দার্জিলিংয়ের সমস্ত ঘটনা নানা রকম রং মিশিয়ে বলতে থাকে। এদিকে আবার বিদিশার মা এবং বাবা বিদিশার হাতের আংটিটি দেখে বেশ অবাক হয়। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের পর্বের সঙ্গে থাকুন। নানা রকম অনুবীক্ষণের পর অরুণা দেবী পোষালো না। বললেন, আংটিটা খোলতো দেখি, কি পড়েছি সেটা। বিদিশার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে খুলে দিল মাকে। অরুণা দেবী বিভিন্নভাবে দেখে সিদ্ধান্তে উপনীত হলেন যে আংটিটি সোনার। তারপর আরও সন্দেহ একত্রিত করে বিদিশাকে জিজ্ঞেস করলেন, পাথরটা কিসের? হুম, এমনি তো মনে হচ্ছে না। এটা হিরে নাকি? বিদিশার মুখ আর অন্তরাত্মা লাল, নীল, হলুদ, সবুজ হয়ে উঠেছে ভয়ে। অপূর্ববাবু হাঁ করে মা এবং মেয়েকে দেখে যাচ্ছেন। তিনি কোনো সিদ্ধান্ত তখনও আসেননি। অরুণা দেবী জেরা করতে লাগলেন, আমরা তো কেউ দিইনি, কে দিল তোমায়? বলো কিছু। তুমি কিনেছ? হতে পারে। হাতে পড়ে আছো, বলেননি কেন কিছু? কবে পড়েছ? আগে তো সব কিছু দেখাতে। আরে এটা তো যাওয়ার সময়ও ছিল না, থাকলে তো ঠিক খেয়াল করতাম। ওখানে গিয়ে কিনেছো নাকি? বিদিশা কোত্থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে কিচ্ছু জানে না। চুপ করে মাথা নিচু করে আছে। অপূর্ববাবু বললেন, আরে অরুণা, মেয়ে এখন চাকরি করে, দেখে পছন্দ হয়েছে হয়তো। ওর টাকা, তাই কিনেছে, সে কিনুক না কেন? তোমার আমার কাছ থেকে তো নেয়নি, বাপের টাকা বাঁচিয়ে দিয়েছে, অত রেগে যাওয়ার কি আছে? অরুণা দেবী আংটিটা আবার পরিয়ে দিতে দিতে বলেন, আজ পর্যন্ত একটা সুতো কিনলেও আমরা সবাই আলোচনা করে নিই, সেখানে একটা আংটি, তাও আবার এত দামি। আমি তো ভাবতেও পারছি না কিভাবে চেপে গেল। কিরে বিদিশা, তুই তো আমাকে একবার বলতে পারতিস, তাহলে দুজনে মিলে গিয়ে কিনতাম। অপূর্ববাবু কথা চাপার চেষ্টায় থাকেন। তিনি খেয়াল করেছেন বিদিশা আগের মতো আর মনের কথা খুলে বলে না। নিজেকে সান্ত্বনা দেন, বয়সের ধর্ম এটা, কিছু করার নেই, মানিয়ে নিয়ে ছাড়া। তিনি চুপসে যাওয়া বিদিশাকে স্বাভাবিক করতে বলেন, ভালো করেছিস, নিজে চাকরি করিস, কিনেছিস, খুব ভালো হয়েছে। আমার তো সাহস তো ছিলই না বাবা মাকে না জানিয়ে কোনো কিছু কেনার, কিন্তু এখন সময় পাল্টেছে, ঠিক আছে, এসব চলে, আরে কোনো ব্যাপার নয়। তবে কি বলতো, একবার আমাদের জানালে আমাদের ভালো লাগতো, এই আর কি। অরুণা দেবী খুব খারাপ পেলেন। এই ব্যাপারে আরও কিছু বলতে চাইলে অপূর্ব চোখের ইশারায় থামতে বলেন। আশাহত দুজনেই। একমাত্র মেয়ে, একখানা অত দামের আংটি কিনে সে পরেও ফেললো, একবারও উচ্চবাচ্য করলো না। দুজনেই কেমন যেন চুপ করে গেলেন। বিদিশা সাহস জুগিয়ে উঠতেই পারছে না যে বলবে আংটিটা কে দিল।
ধীরে ধীরে সময় গড়িয়ে চলল। রাত্রে খেতে বসল সবাই নীরবে। অপূর্ববাবু চোখের সামনে মেয়ের দূরে যাওয়া অনুভব করতে পারছেন। যে মেয়েকে ছাড়া কিছু ভাবতেই পারেন না, সেই মেয়ে বাবা ছাড়া কিছুই বোঝে না, সে একা একা নিজের ভালো মন্দ বুঝে নিচ্ছে। খেতে বসে সবাই খেলো, বিদিশা আর খেতে পারছে না। কথাগুলো যেন গলায় বিঁধে আছে। আজ আংটির সত্যি ঘটনা না জানালে, দুদিন পর সোহম বাবাকে নিয়ে এলে বাড়িতে তো সবাই জানবেই, তখন ব্যাপারটা আরো বাজে হবে। বিদিশা যত মনে সাহস জোগাচ্ছে, তত যেন মন চুপসে ছোট হয়ে যাচ্ছে। ভাতের থালা নিয়ে বিদিশা ভেবেই চলেছে। অরুণা দেবী মেয়ের চোখ মুখ খুব ভালো করে পড়ে যাচ্ছেন। ঘটনা যে খুব সাধারণ তা নয়, কিছু একটা লুকোচ্ছে বিদিশা, তা বিদিশার চোখ মুখে স্পষ্ট। অরুণা দেবী অপূর্ববাবুকে ইশারা করলেন, খোঁজ নাও কি হয়েছে। অপূর্ববাবু নিস্তব্ধতা ভেঙে মেয়েকে ডেকে বললেন, কিরে কি হলো? খাবার জুড়িয়ে যাচ্ছে তো, খা। বিদিশার মাথা আরো নিচু হয়ে আসে। দাঁত দিয়ে ঠোঁট দুটোকে কিছুক্ষণ চেপে ধরে সাহস করে চোখ বুজে এক নিঃশ্বাসে বলে দেয়, মা, আংটিটা আমি কিনিনি, সোহম দিয়েছে। ও আমাকে বিয়ে করতে চায়। সহজ সরল জীবনের ঘটনার মাঝে সোহমকে বুঝতেই বেশ কিছুটা সময় নিলেন দুজনেই। দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল হাঁ করে। অপূর্ববাবুর চিন্তার ঊর্ধ্বে ঘটনাটা। মেয়ের বাগদান পর্বতে তিনি কিছুই জানলেন না। তিনি যেন বিশ্বাস করতে পারছেন না। এমনও হয়, যে মেয়েকে না জানিয়ে তিনি কিচ্ছুটি করেন না, সেই মেয়ে বাগদান পর্ব সেরে এলো, একবারও বলল না, বা বলার প্রয়োজন বোধও করল না। তিনি যেন কিছু বিশ্বাসই করতে পারছেন না। অরুণা দেবী জিজ্ঞেস করলেন, সোহম মানে সেই ছেলেটা কি, যার বাবা মা হরিদ্বারে থাকে, তোমার স্যার, যে তোমার বাবার অসুস্থতায় হাসপাতালে ছিল? বিদিশা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। অরুণা দেবীর সব কেমন যেন গন্ডগোল লাগে। বেসিন থেকে হাত ধুয়ে বিদিশার কাছে এসে বসে জিজ্ঞাসা করলেন, উনি তো তোমার স্যার ছিলেন তাই না? তো মাঝে এমন কি হলো, একেবারে হঠাৎ করে বিয়ের জন্য আংটি দিয়ে দিল, কোনো কথা ছাড়াই? আর তুমি পড়ে চলে এলে? মাঝে কি এমন হলো, আর আমরা যেন উড়ো হই, কিছুই জানতে পারলাম না? আমি তো এখনো বুঝতে পারছি না ঘটনাটা কি। কথাগুলো বিদিশাকে বলতে বলতে অপূর্ববাবুর দিকে তাকায়। অপূর্ববাবুর দৃষ্টি মাটিতে। তিনি যেন তার মন ভাঙার আওয়াজকেই শুনে যাচ্ছেন মনোযোগ দিয়ে। অরুণা দেবী আবার বলেন, জানো তো, তখনই সন্দেহ হয়েছিল আমার যে এতটা কেউ এমনি এমনি করবে না। কিন্তু এখন সন্দেহ বিশ্বাসে পরিণত হলো যে সেই জন্যই করেছে। আমাদের জন্য এত কিছু, সব আমাদের পেছনেই চলছিল খেলা, শুধুমাত্র আমাদের টুপি পরিয়ে রাখা। তুমি আমাদের বলতে পারোনি, তাই না বিদিশা? আবার অপূর্ববাবুর দিকে তাকিয়ে বললেন, আর কেনই বা বলবে বলো তো আমাদের? আমরা তো দজ্জাল বাবা মা, মেয়েকে ভীষণ শাসন করি, তাই না? আমাদের ভালোবাসাই কমতি ছিল বিদিশা, আমাদের বিশ্বাসেও কমতি ছিল। তা না হলে চালচুলোহীন ছেলেটার
বাগদত্তা হয়ে আসতে পারতে না। সোহমকে চালচুলোহীন বলাতে বিদিশার খুব গায়ে লাগলো। মায়ের দিকে তাকিয়ে মায়ের চোখে চোখ রেখে বলল, মা, যা বলো সহ্য করব, কিন্তু ওকে চালচুলোহীন বলবে না। আমি ওকে খুব ভালোবাসি। অপূর্ববাবু বিদিশার কথাটা বলা মাত্র চমকে তাকালেন মেয়ের দিকে। যে এই কি সেই মেয়ে যে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বারবার বাবা মা ঘেঁষে থাকতো? অরুণা দেবীর বিদিশার এই ব্যবহার সহ্য হলো না। অসহ্য লাগলো বিদিশাকে। বুকটা যেন জ্বলে গেল। চুলের মুঠি ধরে দিলেন পিঠের উপরে দুঘা কষিয়ে। তেলে বেগুনে জ্বলে উঠে চিৎকার করে বলেন, অসভ্য মেয়ে, নির্লজ্জ কোথাকার! আবার মুখে মুখে কথা! কি ভেবেছ তোমরা? চিকিৎসার সময় সহানুভূতি দেখিয়ে মন জয় করবে আমাদের? তারপর একখানা আংটি পরিয়ে দিলেই মেয়েকে দিয়ে দেবো নাকি আমরা? মেয়ের ওপর অধিকার হয়ে গেল? যত সব ছেলে খেলা। কমাস হলো যে চাকরি করছো, এর মধ্যেই সাপের পাঁচ পা দেখলে? মানুষ চাকরি করে নিজের জীবনটাকে গুছিয়ে তারপর বিয়ের কথা ভাবে। আর এই মেয়ে চাকরি পেতে না পেতেই সংসার স্বপ্ন বিভোর। চাকরি করতে দেওয়াটাই উচিত হয়নি। চাকরি করব, হেন করব, তেন করব, কোথায় গেল সেসব কথা? এবার অপূর্ববাবুকে উদ্দেশ্য করে বলল, সব সব তোমার জন্য। মেয়েকে লাই দিয়ে মাথায় তুলেছ। কি না কে জানা নেই শোনা নেই বিয়ের জন্য কথা দিয়ে চলে এসেছে। একবারও ভাবলো না আমাদের কথা, বাবা মায়ের সম্মানের কথা। সাহস কত বড়! বলতে বলতে চুলের মুঠি ধরে আবার দুঘা দিতে গেলে অপূর্ববাবু ঠান্ডা গলায় বললেন, তুমি শুনেছিলে তোমার বাবা মায়ের কথা? ওর চুলটা ছাড়ো। অরুণা দেবী কয়েক সেকেন্ড হাঁ করে অপূর্ববাবুর দিকে তাকিয়ে রইলেন। তারপর বলেন, কি বললে তুমি? অপূর্ববাবু আবার বললেন, বললাম তুমি শুনেছিলে তোমার বাবা মায়ের কথা? যে তোমার মেয়ে শুনবে? ওর চুলটা ছাড়ো। অরুণা দেবী রাগে যেন অন্ধ হয়ে উঠলেন। বিদিশার চুলের মুঠি ছেড়ে অপূর্ববাবুর কাছে এসে বললেন, এত বড় কথা বলতে পারলে তুমি আমায়? কার জন্য করেছি আমি? অপূর্ববাবু হাত ধুতে ধুতে বললেন অপূর্ববাবু হাত ধুতে ধুতে বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি অরুণা। তুমি আমার জন্য করেছে, বিদিশা ওর সোহমের জন্য করছে। তাই এসব আর চিন্তা করে লাভ নেই। কথাবার্তা বলে সম্মানের সাথে মেয়েকে বিদায় করো, নইলে আমাদের ঘটনারই পুনরাবৃত্তি হবে। বলতে বলতে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। অপূর্ববাবুর কথা অরুণা দেবীর ভাবার বাইরে। এমন কথা শুনতে পারে একদম আশা করেননি তিনি। মেয়েকে ছেড়ে অপূর্ববাবুর কথার পেছনে পড়লেন তিনি। দ্রুত পায়ে ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, মেয়ের সামনে এত বড় কথা তুমি বলতে পারলে? এভাবে আমাকে অপমান করতে পারলে? অপূর্ববাবু বিছানায় বসতে বসতে বললেন, অত বড় মেয়ের চুলের মুঠি ধরতে তোমার যদি কিছু বোধ না হয়, আমারও তোমাকে বলতে কিছু বোধ হয় না। কেন ধরবো না চুলের মুঠি? কেন? পরিবার, বাবা মায়ের মান সম্মান নিয়ে খেলবে, যা খুশি তাই করবে। কতদিন হলো চেনে ছেলেটাকে? এটুকুতেই বিয়ে পর্যন্ত গড়িয়ে গেল সম্পর্ক? না জানি আরো কত দূর এগিয়েছে। আর তুমি? তোমার জন্য, তোমার মান সম্মানের জন্য আমি লড়েছি, আর তুমি এত বড় কথা মেয়ের সামনে বললে? তোমাকে পাওয়ার জন্য সবার হাতে পায়ে ধরেছি, অনুরোধ করেছি। কম মার খেয়েছি আমি? আমি যদি হাল না ধরতাম অপূর্ব, আজ তুমি আমি এক হতে পারতাম না।
তুমি আর কতটুকু চেষ্টা করেছিলে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার? হার তো মেনেই নিয়েছিলে সুগন্ধার কাছে। সব শুনছিলেন অপূর্ববাবু, কিন্তু সুগন্ধার কথায় যেন আগুনে ঘি পড়ল। দৃঢ় গলায় বললেন, আমাদের মাঝে সুগন্ধার কথা টেনে আনবে না অরুণা। ওর কোনো দোষ নেই। অরুণা দেবী রাগে যেন আরো অন্ধ হয়ে গেলেন। অপূর্ববাবুর কাছে মুখ এনে বললেন, একবার নয় 1000বার বলবো, আমাদের সমস্ত দুর্ভাগ্যের কারণ হলো ওই সুগন্ধা। আজ আমরা এভাবে আত্মীয় পরিজন ছাড়া বনবাসে জীবন কাটাচ্ছি, এখানে তার একমাত্র কারণ সুগন্ধা। বারবার একই নাম শুনে অস্থির হয়ে উঠলেন অপূর্ববাবু। বিছানা থেকে নেমে অরুণা দেবীর কাছে এসে গলা নামিয়ে বলেন, সুগন্ধা সুগন্ধা সুগন্ধা, কি ক্ষতি করেছে ও তোমার? কতটুকু জানো ওর সম্বন্ধে? আর একবার যদি এই মুখ দিয়ে ওর নাম উচ্চারণ হয়, জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। শান্তশিষ্ট অপূর্ববাবুর মুখে এমন কথা শুনে অরুণা দেবী যেন আকাশ থেকে পড়লেন। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন অপূর্ববাবুর দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন প্লিজ। আজ এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।